নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। কথক ও কাবুলিওয়ালার ভূমিকায় সৌরভ, মিনির ভূমিকায় মিষ্টু এবং মিনির মায়ের ভূমিকায় অনিন্দিতা। শুরু হচ্ছে আজকের গল্প কাবুলিওয়ালা। আমার ছোট্ট মেয়ে মিনি, বয়স তার 5, কিন্তু এই ছোট্ট বয়সেও সে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে মিনির লেগেছিল মাত্র 1 বছর। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে, যতক্ষণ না তার ছোট্ট 2 চোখের পাতায় ঘুমের রেশ ভর করে, সে এক মুহূর্ত চুপ করে থাকে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তার বাবা সেটা পারি না। মিনি চুপ করে থাকলে এতটাই অস্বাভাবিক লাগে যে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যই আমার সঙ্গে তার কথোপকথন বেশ উৎসাহের সাথেই চলে। এই জন্যই আমার সঙ্গে তার ভাব একটু বেশি। সকালবেলায় আমার নভেলের 17 নম্বর পরিচ্ছেদে হাত দিয়েছি। এমন সময় মিনি ঘরে ঢুকে এলো। আমাকে কোনো কথা বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো, জানো বাবা, রামদয়াল না কিচ্ছু জানে না। কেন, কি করেছে সে? আমি বাইরে খেলছিলাম, ওই গাছটায় অনেকগুলো কাক ছিল। ও যেন কাককে বলল কৌয়া। ও কি বোকা না, কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে যে কত ধরনের ভাষা আছে, সেসব ভাষার বিভিন্ন ধরন নিয়ে তাকে কিছু জ্ঞানদান করব বলে ভাবলাম। কিন্তু আসলে বললাম, মিনি, আসলে আমরা যাকে কাক বলি, জানো বাবা, ওই ভোলাটা না যা খুশি তাই বলে। নানা ধরনের ভাষা নিয়ে আমার আর কথা বলা হলো না, কারণ মিনি অন্য প্রসঙ্গে চলে গেছে। বাবা, ভোলা কি বলছিল জানো? কি বলছিল? ভোলা বলছিল আকাশে হাতি সুদ দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মাগো, ভোলা তো মিছিমিছি বকতে পারে, শুধু বকে, দিন রাত বকে। এ বিষয়ে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে মিনি হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? শ্যালিকা। কি বললে? মিনি, তুই এখন ভোলার সঙ্গে খেলা কর, আমার এখন কাজ আছে। মিনি কিন্তু গেল না। আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে পড়ল। তারপর নিজের 2 হাঁটু আর হাত দিয়ে কিসব আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আগডুম বাগডুম মিনি নিজের খেয়ালের খেলায় মেতে উঠল, আর আমি আমার 17 নম্বর পরিচ্ছেদে মন দিলাম। আমার কলম চলতে শুরু করল, আর সেই কলমের আঁচড়ে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাতে কারাগারের উঁচু জালনা থেকে নিচে নদীর জলে ঝাঁপ দিতে উদ্যত হলো। হিং ले लो, বাদাম ले लो, পিস্তা ले लो। আমার ঘরটা একদম রাস্তার ধারে। কাবুলিওয়ালার ডাক শুনে মিনি আগডুম বাগডুম খেলা রেখে জালনার ধারে ছুটে গেল। তারপর চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ পায়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। পরনে ময়লা ঢিলেঢালা কাপড়, মাথায় পাগড়ি, ঘাড়ে একটা ঝুলি, হাতে 2-4টে আঙুরের বাক্স। তাকে দেখে আমার কন্যারত্নের মনে যে কী রকম ভাবের উদয় হলো তা বলা শক্ত। কিন্তু মিনি তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। আমি ভাবলাম এখনই ঝুড়ি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে। আমার 17 নম্বর পরিচ্ছেদটা আর শেষ হবে না। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এদিকে কাবুলিওয়ালাকে দেখে আমার ছোট্ট মিনি ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। আর তার চিহ্ন দেখতে পাওয়া গেল না। আসলে মিনির মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে কাবুলির ওই ঝুলিটার ভেতর খোঁজ করলে ওর মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম বাপু। এদিকে কাবুলিওয়ালা এসে হাসি মুখে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও আমার 17 নম্বর পরিচ্ছেদে প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবু লোকটাকে ঘরে ডেকে এনে কিছু একটা না কিনলে ভালো দেখায় না। আমি কিছু জিনিস কিনলাম। এদিক ওদিকের 5টা কথা নিয়ে আমাদের গল্প শুরু হলো। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞেস করল,
বাবু তোমার লড়কি কোথায় গেল? আমি মিনিকে ডাকতে লাগলাম, মিনি, এই মিনি, কোথায় গেলি? আমি মিনির অমূলক ভয় ভাঙিয়ে দেওয়ার জন্য ভেতরে গিয়ে তাকে ডেকে আনলাম। মিনি আমার গা ঘেঁষে দাঁড়ালো, কাবুলির মুখ আর ঝুলির দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। রহমত কাবুলিওয়ালা মিনিকে ডেকে বলল, খোকি, তুমি কি লিবে? বাদাম লিবে, পিস্তা লিবে? মিনি এখনো আমার গা ঘেঁষেই দাঁড়িয়ে আছে। রহমত ঝুলির ভেতর থেকে কিসমিস খুবানি বের করে তাকে দিতে গেল। লে লো বাচ্চা, লে লো। মিনি কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছে আড়াল হয়ে রইল। প্রথম পরিচয়টা এমনভাবেই কাটল। মিনি আড়ষ্টতা আমি কাটাতে পারলাম না। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। একদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখি আমার কন্যা দরজার সামনে বেঞ্চির উপরে বসে অনর্গল কথা বলছে। কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে শুনছে আর মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। মিনির 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আমি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলাম। হঠাৎ দেখি ওর ছোট্ট আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি রহমত কাবুলিওয়ালাকে বললাম, রহমত, মিনির কোলে ওইগুলো কি? थोड़ा सा बादाम। এইগুলো কি মিনি চেয়েছে তোমার কাছে? আরে নেহি নেহি, আমি আমার তরফ থেকে দিয়েছি খোকিকে। এরকম করে আর দিও না। আর এই নাও, এটা রাখো। মুস্তাফি মাম বাবু, আমি পয়সা নিতে পারবো না। না রহমত, তা হয় না। এ তোমার বিক্রির জিনিস, এভাবে দেওয়া উচিত নয়। তুমি এটা রাখো। রহমত অসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে ঢোকালো। আমি বেরিয়ে গেলাম। সেদিন বাড়িতে ফিরে এসে দেখি 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা সাদা চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনা স্বরে মিনিকে জিজ্ঞেস করছে, এই টাকা তুই কোথায় পেয়েছিস বল? কাবুলিওয়ালা দিয়েছে। সত্যি করে বল মিনি, কোথায় পেয়েছিস? বললাম তো কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলি দিল? কাবুলির কাছ থেকে তুই আধুলি কেন নিতে গেলি? আমি চাইনি মা, ও আমাকে নিজেই দিল। হ্যাঁ, এমনি এমনি ও তোকে টাকা দিল আর তুই নিয়েও নিলি? আমি বুঝলাম মিনির বিপদ আসন্ন। এবার মায়ের কাছ থেকে তাকে উদ্ধার করতেই হবে। আমি বললাম, কি হয়েছে? এত গোলমালের কি আছে? এই তোমার মেয়ে কোথা থেকে টাকা পেয়েছে সত্যি করে বলছে না আমাকে। আরে, এটা তো আমি সকালে রহমতকে দিয়েছিলাম। ও মিনিকে বাদাম কিশমিশ এগুলো দিয়েছিল, আমি তাই টাকা দিয়ে গেছিলাম। তা সেই টাকা সে আবার মিনিকে দিয়ে দিল কেন? টাকা যদি তার নাই দেওয়ার থাকতো তাহলে সে তো সঙ্গে সঙ্গে তোমাকে ফেরত দিতে পারতো। আরে বাবা, হয়তো আমাকে ফেরত দিতে সংকোচ হয়েছিল। ভেবেছিল আমাকে মুখের উপর ফেরত দেওয়া মানে আমাকে অপমান করা হবে, তাই মিনিকে দিয়ে দিয়েছে। কি জানি বাবা, কিছুই বুঝতে পারি না। একে তো রোজ এই কাবুলি আসে। রোজ? রহমত রোজ আসে? হ্যাঁ, রোজই তো মিনিকে কি সব দিয়ে টিয়ে যায়। আমি কিছু বুঝি না বাপু। তোমার মেয়ে যে ওর সাথে কি খেলা খেলে আর কি গল্প করে কে জানে। মিনি এতক্ষণ চুপ করেছিল। এবার সে আমাকে বলল, জানো বাবা, ও আমায় কি বলেছে? ও বলেছে চল মিনি, আমরা একটু বাইরে যাই। বাইরে গিয়ে তোর গল্প শুনব। মিনির মা খানিক রেগে আছেন। এই অবস্থায় রহমতের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই মিনিকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই মিনি, রহমত রোজ আসে? হ্যাঁ। কি দেয়? পেস্তা, কিসমিস? জানো বাবা, ও বলেছে ওর কাছে বড় একটা ঝোলা আছে। অনুভব করলাম রহমত কাবলিওয়ালা প্রায় প্রতিদিন পেস্তা বাদাম ঘুষ দিয়ে আমার ছোট্ট মেয়ের ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। আরও বেশ কিছু মাস কেটে গেছে। আজ সকালে বাড়িতে কিছু লেখালেখির কাজ দিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তবু মন বসছে না। আমার এই লেখালেখির টেবিলের জানলার পাশ দিয়ে শরতের আকাশটাকে দেখছি, আর বারবার আমার মন কেমন যেন ঘুরে বেড়াতে চাইছে।
হঠাৎ শুনলাম রহমতের গলা। মিনির সঙ্গে তার রোজের গল্প চলছে। দুই অসমবয়সী বন্ধুর আলাপ বেশ জমে উঠেছে। মিনি বলছে, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, তোমার এই ঝুলির মধ্যে আজ কি আছে? ओए, हम झोली के अंदर हाथी लेके आया। যা, হাতি তো বড়, তোমার ঝুলির মধ্যে ঢুকলো কি করে? এটা হাতির বাচ্চা আছে, তোমার মতো ছোটা। যা, আমি তো মানুষ, আমার মতন কি করে হবে? আমাকে বললো তোমার সাথে যাব। যা, হাতি আবার কথা বলতে পারে নাকি? শরৎকালের সকালে একটি বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক শিশুর সরল হাসি দেখে আমার বেশ লাগছিল। হঠাৎ শুনলাম রহমত মিনিকে বলছে, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ির সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একিলে ধরনের লোক হওয়াতে ছোট্ট মেয়েকে শ্বশুরবাড়ির সম্পর্কে সজ্ঞান করে তোলা হয়নি। এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারল না। অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। তাই সে উল্টে জিজ্ঞেস করল। তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুষ্টি আস্ফালন করে বলল, হ্যাঁ যাবে, আমি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে খুব হাসল। কি মজা, কি মজা, শ্বশুর মার খাবে, কি মজা, কি মজা। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ই রাজারা দিগ্বিজয়ে বেরোতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, আর সেজন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সবসময় যেন মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই যেন আমার মন ছুটে যায়। তেমনি বিদেশি লোক দেখলেই নদী, পর্বত, অরণ্যের মধ্যে একটা কুঠিরের দৃশ্য ফুটে ওঠে, আর এক উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি ঘরকুনো মানুষ যে আমার কোনটুকু ছেড়ে একবার বেরোতে হলে মাথায় বজ্রাঘাত হয়। অতএব মনের আশ মেটানোর জন্য রহমতের সঙ্গে গল্প জুড়ব ভাবলাম। চেয়ার থেকে উঠে বাইরে এলাম। রহমত আর মিনি নিজেদের মতো গল্প করছে, আমিও এসে তাদের সঙ্গে বসলাম। রহমত আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাপু। রহমত, তুমি কবে থেকে কলকাতা আছো? तकरीबन 1 साल से बाबू। हमी और हमारा कुछ दोस्त 1 साल पहले कोलकाता से आছি। ভেতর ঘর থেকে মিনির মা ডাক দিল, মিনি, এই মিনি, শুনে যা। মা, আমি এখন খেলছি। শিগগিরই আয় বলছি, সারাদিন শুধু খেলা আর খেলা। আয় তাড়াতাড়ি। আমি মিনিকে চোখের ইশারায় ভেতরে যেতে বললাম। মাতৃদেবীকে রাগিয়ে তোলা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। মিনি ভেতরে চলে গেল। আমি রহমতের সঙ্গে গল্প জুড়ে দিলাম। আচ্ছা রহমত, তোমার দেশে চাষবাস হয় না? होता है बाबू, पिस्ता, बादाम, किशमिश, पर बहुत कम। रूखी सूखी जमीन আছে बाबू, दोनों तरफ पहाड़, गाड़ी चले ऊंट भी चले, बारिश बहुत कम। हम लोग रेगिस्तान में घूमते रहते हैं ऊंट पे चल के। सफर का बादाम, हींग और बहुत सारा सामान लेके इधर आता है, और बाकी तुमको तो पता है बाबू। রহমতের সঙ্গে গল্প করতে করতে আমার যেন একটা ভ্রমণের আশ মিটে গেল। দুধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উঁচু পাহাড়, মাঝখানে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উঠে শ্রেণী চলেছে। পাগড়ি পরা বণিক ও পথিকরা কেউ বা উঠে চড়ে, কেউ বা পায়ে হেঁটে এগিয়ে চলেছে। কারো হাতে বর্ষা, কারো হাতে শিকলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘমন্দ সুরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করতে লাগল, আর তার ছবি আমার চোখের সামনে একটু একটু করে ভেসে উঠতে লাগল। কিছুক্ষণ পর রহমত চলে গেল। আমিও দুর্গম মরুপথ ছেড়ে চলে এলাম আমার ঘরের ভেতরে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাকেই লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল
সাপ, ব্যাং, ম্যালেরিয়া, আরশোলার গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। আমাকে সবসময় রহমতের উপর নজর রাখতে বলতো। আমি হেসে তার সন্দেহ উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে আমাকে প্রশ্ন করল, আচ্ছা বলো তো, কখনো কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসার প্রচলন নেই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট ছেলেকে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারেই অসম্ভব ব্যাপার? অসম্ভব নয়, তবে অবিশ্বাস্য। তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না, কিন্তু কিছু একটা যদি হয়ে যায় তখন তুমি কি করবে? ওরা কি সাংঘাতিক হয় তোমার কোনো ধারণাই নেই। তা ঠিক, তাহলে তুমি আমাকে ঠিক কি করতে বলছো? ওর উপর একটু নজর রেখো, আর রোজ রোজ ওকে আসতে বারণ করে দাও। ও এলেই আমার বুকের ভেতরটা কেমন করতে থাকে। আচ্ছা দেখছি, মনে মনে বললাম দেখছি, কিন্তু বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হয়। তবুও একবার মিনিকে ঠিক দর্শন দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যের সময় ঠিক এসেছে। সেদিনও সন্ধ্যার সময়ও এসেছিল। আমি আমার ঘর থেকে একটু চোখ তুলে দেখলাম। অন্ধকারে ঘরের কোণে ঢিলেঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখে বাস্তবিক হঠাৎ মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়। মিনি হাসতে হাসতে বেরিয়ে এসে বলল, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, আজ তোমার ঝুলিতে কি আছে? আজ কি আছে? আজ এক শের আছে। শের কি? শের মানে বাঘ। বাঘ তো জঙ্গলে থাকে, তোমার ঝুলিতে কি করে এলো? খোকি, এটা তো আমি জানি না। একটু আগে ঢিলেঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখে যে আশঙ্কা সম্ভাবনা দেখা দিয়েছিল, তা যেন কোথায় উধাও হয়ে গেল। দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরনো সরল পরিহাস দেখে আমার সমস্ত হৃদয় আনন্দে ভরে উঠল। একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ 2-3 দিন ধরে শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হিহি পড়ে গেছে। জালনা ভেদ করে সকালের রোদটা টেবিলের নিচে একেবারে আমার পায়ের উপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর লাগছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলাবন্ধ জড়ানো প্রাতঃভ্রমণকারীরা প্রায় সকলেই ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে, আর তার পেছনে কৌতূহলী ছেলের দল চলছে। রহমতের জামায় রক্তচিহ্ন, আর একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি বাইরে বেরিয়ে এলাম। পাহারাওয়ালাকে ডাকলাম, এই যে শোনো, ব্যাপারটা কি? ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন? রহমত আমাকে ডেকে বলল, আসসালামু আলাইকুম বাবু। আমার ঘরের পাশে একজন আদমি পয়সা উধার নিয়েছিল রামপুর চাদর খরিদনে কে লিয়ে। তো আমি ওর ঘরে গেলাম। আমি পয়সা যেই চেয়েছি, আমাকে বলল সে কোনো পয়সা নেয় নাই। আমি বললাম पैसा दे दो साहब, बात बहुत बिगड़ जाएगा। उन्होंने नहीं माना। मैंने फिर से बोला पैसा दे दो साहब, उन्होंने फिर से नहीं माना। मैंने साहब चाकू घुसा दिया। রহমতের মুখে সব কথা শুনলাম। রহমত আমাকে বলল, एकदम घटिया इंसान बाबू, झूठ पे झूठ बोले যাচ্ছিল। उस वक्त हमारा दिमाग ठीक ছিল না বাবু। কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, দেখলাম মিনি ঘর থেকে বেরিয়ে এসেছে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আজ ঝুলি ছিল না, তাই ঝুলি সম্বন্ধে তাদের রোজকার সমস্ত আলোচনা হলো না। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছে খোকি, সেখানেই যাচ্ছে। মিনি চুপ করে আছে। রহমত দেখল উত্তরটা মিনির কাছে হাস্যজনক হলো না। তখন হাত দেখিয়ে বলল, আমি শ্বশুরকে মারতাম, पर क्या करे, हमारा हाथ बांधा আছে। মিনি আর কোনো উত্তর দিল না।
পাহারাওয়ালা তার হাত দুটো দড়িতে বাঁধা অবস্থায় শিরশির করে টানতে টানতে নিয়ে চলে গেল। আমি মিনিকে নিয়ে চলে এলাম। সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কয়েক বছর কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার প্রায় ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে অভ্যাস মতো প্রতিদিনের কাজের মধ্যে দিনের পর দিন কাটাচ্ছি, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাপ্রাচীরের মধ্যে যে কেমন করে বছরের পর বছর আটকে আছে তা আমাদের মনেও হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাবাকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দেই তার পুরনো বন্ধুকে ভুলে গেল। রহমত না আসার দুঃখ ভুলতে তার বেশি সময় লাগলো না। প্রথমে সে শৈশের সঙ্গে বন্ধুত্ব করল, পরে ক্রমে যত বয়স তার বাড়তে লাগলো ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগলো। আর এখন এমন অবস্থা হয়েছে যে তার বাবার লেখার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সাথে প্রায় এক প্রকার আড়িই করে দিয়েছি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে। আবার আরও একটি শরৎকাল এসেছে। তবে এই শরৎকালের ভাব একটু অন্যরকম, কারণ আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। পুজোর ছুটির মধ্যে তার বিয়ে হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে পতিগৃহে যাত্রা করবে। আজকে সকালটা অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে শরতের এই নতুন রোদটুকু যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভেতরকার অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রোদের আভা এক অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত শেষ না হতে হতেই সানাই বাজছে। করুণ ভৈরবী রাগিণীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোদের সঙ্গে সমস্ত বিশ্ব জগৎময় ব্যপ্ত করে দিচ্ছে। সকাল থেকে ভারী গোলমাল। লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হয়েছে, বাড়ির ঘরে ঘরে আর বারান্দায় ঝাড় টাঙানোর টুংটাং শব্দ হচ্ছে। হাঁকডাকে সীমা নেই। আমি আমার লেখার ঘরে বসেই হিসাব দেখছি। আসসালামু আলাইকুম বাপু। আমি তাকিয়ে দেখলাম রহমত এসে দাঁড়িয়েছে। প্রথমে তাকে চিনতেই পারিনি। ওর সেই ঝুলি নেই, লম্বা চুল নেই, শরীরে আগের মতো সেই তেজ নেই। অবশেষে তার হাসি দেখে চিনতে পারলাম। বললাম, কি রহমত, কবে এলি? कल शाम को जेल से छूटा है बाबू। কথাটা শুনে কানটা কেমন যেন খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি। রহমতকে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার বারবার মনে হচ্ছে আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে যত তাড়াতাড়ি চলে যায় ততই মঙ্গল। আমি রহমতকে বললাম, রহমত, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে। আমি আজ একটু ব্যস্ত আছি, আজ তুমি এসো। কথাটা শুনে সে সঙ্গে সঙ্গে চলে যেতে উদ্যত হল। অবশেষে দরজার কাছে গিয়ে একটি ইতস্তত করে বলল, बाबू गुस्तापी माप, एक दरखास्त छिलो। ও খোকিকে একবার দেখতে পাবো না? রহমতের সরল মনে বিশ্বাস ছিল যে তার ছোট্ট খুকি সেইভাবেই রয়েছে। সে যেন মনে করেছিল মিনি সেই আগের মতো কাবলিওয়ালা ও কাবলিওয়ালা বলে ছুটে আসবে। তাদের সেই অর্থহীন হাসি, আলাপ, খেলা এসবের কোনো পরিবর্তন ঘটবে না। এমনকি আগের সেই বন্ধুত্বের কথা ভেবে এক বন্ধুর কাছ থেকে সে এক বাক্স আঙুর আর কাগজে মোড়কে সামান্য কিশমিশ বাদামও এনেছিল। তার নিজের ঝুলিটি আর নেই। আমি বললাম, রহমত, আজ বাড়িতে একটু কাজ আছে, আজ আর কারোর সাথে তোমার দেখা হবে না। সে যেন একটু ক্ষুণ্ণ হলো। স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। তারপর বলল, সালাম বাবু, খুদা হাফিজ। আমার মনে কেমন যেন ব্যথার সৃষ্টি হলো। মনে মনে ভাবছি তাকে ডাকবো কি ডাকবো না। এমন সময় দেখি সে নিজেই ফিরে আসছে। আমার কাছে এসে বলল, এই আঙুর আর বাদাম খোকির জন্য নিয়ে এসেছিলাম, ওকে একটু দিয়ে দেবেন। আমি সেইগুলো নিয়ে দাম দিতে গেলে সে আমার হাত চেপে ধরে বলল, बड़ी मेहरबानी बाबू, हमको हमेशा याद रहेगा।
जैसा अपना बेटी वैसा वतन में हमारा एक छोटी बच्ची আছে वो अभी जब जब अपना बाड़ी आसी खोकी के देखी हमको हमारा बेटी याद आती उसको याद करके हमें खोकीर জন্য পিস্তা বাদাম মেওয়া নিয়ে আসি আমি সওদা করতে আসি না বাবু हम सौदा करते আসি না हमको पैसा नहीं चाहिए बाबू हमको पैसा नहीं चाहिए এই বলে সে নিজের মস্ত ঢিলা ঝামাটার ভেতরে হাত চালিয়ে দিয়ে বুকের কাছে কোথা থেকে এক টুকরো ময়লা কাগজ খুঁজে বার করলো। ये देखो तुम পরম যত্নে ভাঁজ খুলে দুহাতে আমার টেবিলের উপরে মেলে ধরল। দেখলাম কাগজের উপর একটা ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভুসি মাখিয়ে কাগজের উপর তার চিহ্ন নেওয়া হয়েছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রত্যেক বছর কলকাতার এই রাস্তায় রাস্তায় মেওয়া বেচতে আসে। আর সেই সুকোমল ক্ষুদ্র শিশুর হাতটুকুর স্পর্শখানি তার বিরাট বিরোহী বুকের মাঝে সুধা সঞ্চার করে রাখে। खोकी हमारा बच्चा আছে बाबू हमें सौदा करते আসিনি हमको पैसा नहीं चाहिए बाबू দেখে আমার চোখ ছলছল করে আসলো। তখন সে যে এক কাবুলি মেওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যা আমিও তাই, সেও এক বাবা আমিও এক বাবা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হাতের চিহ্ন দেখে আমার মিনির কথা মনে পড়ে গেল। আমি রহমতকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, চলে যেও না যেন। ठीक আছে बाबू আমি ভেতরে গেলাম। মিনিকে দেখতে না পেয়ে ডাকলাম, মিনি, মিনি মা আমার, একবার শুনে যা তো। মিনির মায়ের আপত্তিতে আমি কর্ণপাত না করে বললাম, ওকে একটু ডেকে দাও, ও একটু বাইরে আসবে। আমার ডাক শুনে রাঙা চেলি পড়া কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। কি বাবা? আমার সঙ্গে একটু বাইরে চল তো বাবা। অন্তঃপুরের অনেক আপত্তি নিয়ে আমি মিনিকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। তাকে দেখে রহমত কাবলিওয়ালা খানিকটা থতমত খেয়ে গেল। তাদের সে পুরনো আলাপ আর জমল না। অবশেষে রহমত হেসে বলল, खोकी खोकी আছে বাবু खोकी তুমি শ্বশুর বাড়ি যাবে মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে। এখন সে আর আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল, যেদিন প্রথম রহমত কাবলিওয়ালার সাথে মিনি আলাপ হয়েছিল। আমার মনটা কেমন যেন ব্যথায় ভরে উঠল। একটু সামলে আমি মিনিকে বললাম, তুই ভেতরে যা মা। মিনি কোনো কথা না বলে ভেতরে চলে গেল। রহমত একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। সে বলল, আমার खोकीও কত বড় হয়ে গেছে, क्या पता मिलने में मुझे पहचान पाएगी भी या नहीं। রহমত স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও এর মধ্যে এরকমই বড় হয়ে গেছে। তার সঙ্গে আবার নতুন করে ভাব জমাতে হবে। তাকে ঠিক আগের মতো তেমনটি আর পাওয়া যাবে না। এতগুলো বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। ঘরের ভেতর থেকে সানায়ের আওয়াজ ভেসে আসছে। সকালবেলায় শরতের স্নিগ্ধ আলোর মধ্যে সেই সানায়ের সুর শুনতে শুনতে রহমত কলকাতার এক গলির ভেতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগল। সেখানে তার ছোট্ট মেয়েটি আর ছোট্ট নেই, অনেক বড় হয়ে গেছে। আমি একখানা নোট নিয়ে তাকে দিলাম, এই নাও রহমত, এইটা রাখো। তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। মেয়ের সঙ্গে তোমার দেখা হলে
তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হবে। शुक्रिया बाबू, खोकी बहुत ভালো থাকবে, खोकी बहुत ভালো থাকবে। बाप का दुआ है बाप, खोकी অনেক ভালো থাকবে। রহমত চোখের জল মুছে বিষণ্ণভাবে চলে গেল। এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের 2-1টা অঙ্গ ছাড়তে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না। গড়ের বাদ্য বাজল না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলো। কিন্তু দূরদেশে থাকা এক কাবলিওয়ালা তার মেয়ের কাছে ফিরে গেল, আর সেই মঙ্গল আলোকে আমার মেয়ের শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল।